দীর্ঘদিন পর সাতক্ষীরায় আবারও করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি। তিনি বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি আছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার কুদরতে খোদা জানান, মাহফুজুর রহমান বুধবার রাতে করোনা পরীক্ষার জন্য সদর হাসপাতালে যান। পরে পরীক্ষার পর তার করোনা ধরা পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সিলেটে চোখ রাঙাচ্ছে করোনা। ইতিমধ্যে 4 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে রাখা হয়েছে হাসপাতালের আইসিইউ বিভাগে। সময়ের সাথে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকে কোভিড ডেডিকেটেড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার জন্য প্রস্তুত রাখা হয়েছে 2টি RT-PCR ল্যাব। সিলেটের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, সিলেটে গত কয়েকদিনে সর্দি ও জ্বরে আক্রান্ত প্রায় অর্ধশতাধিক ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। সর্বশেষ গত 24 ঘণ্টার মধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে 4 জন। এবার রাজধানীমুখী না হয়ে দিনাজপুরে মিলবে করোনা শনাক্তের সুযোগ। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার কাজ। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। করোনা পরীক্ষার জন্য ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে 400টি শনাক্তকরণ কিট। এই উদ্যোগে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের সাধারণ মানুষ রাজধানীমুখী ভোগান্তি ছাড়াই পাবেন করোনা পরীক্ষার সুযোগ। এতে সময়, অর্থ ও ঝুঁকি সবই কমবে উল্লেখযোগ্য হারে। আমরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসন্ন করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের 50,000 আইসোলেশন ওয়ার্ড এবং 10,000 আইসিইউ বেডের অ্যাকোমোডেশন আছে। তবে পুরোপুরি আমরা এখন চালু করছি না। আপাতত 20,000 আইসোলেশন ওয়ার্ড এবং 200,000 আইসিইউ বেড নিয়ে আমরা আগামী শনিবার থেকে আমাদের করোনা ওয়ার্ড চালু করতে যাচ্ছি। প্রাথমিকের বেসরকারি শিক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে ফি দেওয়ার বিষয়ে একটি নীতিমালা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার। সকালে প্রাথমিক শিক্ষার মনোনয়নে রাজশাহী জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেছেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিটিআই এর মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা ও পিটিআই ইনস্ট্রাক্টররা অংশ নেন। আমাদের যেহেতু রাষ্ট্রীয় পলিসি হিসাবেই স্বাস্থ্য এবং শিক্ষা খাতে প্রাইভেটাইজেশনকে অনুমতি দেওয়া হয়েছে, সুতরাং সেইখানে প্রাইভেট প্রতিষ্ঠান তৈরি হবে, সেটা স্বাভাবিক। এখন কারা কোথায় যাবে, মানুষরা ফ্রি। কারণ আমি বলতে পারি না যে তুমি আমার এখানে আসতে বাধ্য বা তুমি ওখানে যেতেই বাধ্য। আমাদের দায়িত্ব হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত করা, যেন সেইখানে মানুষ যারা আসবে, বাচ্চারা আসবে, তারা যেন মানসম্মত শিক্ষা পায়। সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে 4 জন নারী ও 2 জন পুরুষকে পুশিন করেছে বিএসএফ। বুধবার রাতে সাতক্ষীরা সদর থানায় তাদেরকে সোপর্দ করে বিজেপি জানিয়েছে, এসব বাংলাদেশিরা বিভিন্ন সময় ভারতে গিয়ে বসবাস করতেন। ভারতীয় পুলিশ বোম্বের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। পরে পশ্চিম বাংলার 24 পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, 3 জনকে রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 3 জনের পরিচয় যাচাই বাছাই চলছে। তাদেরকেও পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এসব ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। চট্টগ্রামের পাহাড়তলী থানার বিশেষ অভিযানে লুঠো, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। বিশেষ অভিযান চলাকালে গতকাল রাতে পাহাড়তলী থানার জেলে পাড়া রানী রাসমণি ঘাট ওভারব্রিজের নিচ থেকে একটি 7.62 mm পিস্তল সহ আসামি মাসুমকে গ্রেপ্তার করা হয়। এ সময় পিস্তলের ভেতর লোড অবস্থায় 4 রাউন্ড গুলি পাওয়া যায়। পিস্তল ও গুলি গত বছরের 5 আগস্টের পর থানা লুটপাটকারীদের থেকে সংগ্রহ করা হয়েছে বলে আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়। এ অস্ত্র ব্যবহার করে সে পাহাড়তলী এলাকা সহ বিভিন্ন নাগরিক থানা এলাকায় ছিনতাই ও ডাকাতি করেছে বলে স্বীকার করেন। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরতে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে ভোলার চরফ্যাশন সহ আশপাশের জেলেদের। দিনরাতে জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাচ্ছে না। যে সামান্য মাছ পাওয়া যাচ্ছে তা দিয়ে উঠছে না নৌকার জ্বালানি তেলের খরচও।
ফলে জেলে পরিবারগুলোতে নেমে এসেছে চরম হতাশা। প্রতিনিধি শাহমুদ্দিন হাওলাদারের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। ভোলার চরফ্যাশন উপজেলার শামরাজ মাছঘাট, খেজুরগাছিয়া, মাইনুদ্দিন ঘাট থেকে হাজারো জেলেরা প্রতিদিন গভীর সমুদ্রে যান মাছ শিকারের আশায়, কিন্তু দিনের পর দিন জাল টেনেও আশানুরূপ ইলিশ পাচ্ছেন না তারা। অন্য যে মাছ পাওয়া যাচ্ছে তা বিক্রি করে মিলছে না নৌকার জ্বালানি খরচও, ফলে অভাব ও অনিশ্চয়তায় দিন কাটছে জেলেদের। 4-5 দিন বাইসা করছি, বাজার নিচেও 60-70 হাজার টাকার মাছ বিক্রি কিছু 50,000 টাকার। এই বাজার বিক্রি, মাছ বিক্রি, এই বাজারে আমাকে পোষায় নিতেছি না। দোকান ভাড়ে যাইলে দোকান ভাড়ার টাকাও ঠিক মতন দিতেছি না, আমাদের ফ্যাটও ঠিক মতন চালাইতেছি না। জেলেরা জানান ইলিশের আশায় অনেকে ধার দেনা করেছেন, কেউ এনজিও থেকে ঋণ নিয়ে জাল তৈরি ও নৌকা মেরামত করেছেন, কিন্তু আশানুরূপ মাছ না পাওয়ায় সেই ঋণ পরিশোধের দুশ্চিন্তায় এখন দিশেহারা জেলে ও আড়তদাররা। আমরা বাজার লেগেছি 1 লাখ টাকা, মানুষ হলাম 14-15 জন। আমরা একটা মাছ হয়ে যায় আপনার বসে না, খাওয়া বাজারে আয়া পড়ছে। যে চালান দিছি নদীতে, এবারে চালান নিয়ে বাকি সময় আবার ঘরে ফিরতে পারবো কিনা আমাদের শিউর নাই। লক্ষ লক্ষ টাকা দেন ফ্যান হয়ে গেছি, এখন কীভাবে খামু, কীভাবে ধর্মীরা মালিক উপর মালিক ছাড়া কেউ জানে না। এদিকে ইলিশের এই সংকটে শুধু জেলেরাই নন, ক্ষতিগ্রস্ত আড়তদারেরাও। অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশের আমদানি কম হওয়ায় দামও অনেক বেশি বলছেন আড়তদারেরা। যদি ফসল ভালো থাকতো তাহলে এই মাছের আলি এত থাকতো না। এখন মাছ নাই বিদায় দাম বেশি, জেলেগো পোষে না। যেই পরিমাণ আমরা আশা করেছি শুরু থেকে মাছ আসার কথা, সেই পরিমাণ মাছ জেলেরা পাইতেছে না। একবারে গেছে বছর আরো ভালো আছিল, এই বছর এই মাছ নাই। ইলিশের প্রাপ্যতা কম থাকায় কম বৃষ্টি ও পানির তলদেশে খাদ্য কমে যাওয়ার পাশাপাশি পানি দূষণকে দায়ী করেছেন স্থানীয় মৎস্য কর্মকর্তা। এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার ফলে আমরা আশা করছি যে কিছুদিনের ভিতরেই আপনার জেলেরা মাছটা পাবে, কারণ সমুদ্রের মাছগুলো মাইগ্রেশন করে আমাদের এই তেঁতুলিয়া নদী এবং মেঘনা নদীতে আসবে। তখন আশা করছি যে জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছটি ধরতে পারবে। গত কয়েক বছর ইলিশের ভালো উৎপাদন হলেও এবছর হঠাৎ করে ইলিশের আকাল দেখা দেওয়ায় হতাশ হয়ে পড়েছেন ভোলার জেলেরা। ইলিয়াস কমল, মাই টিভি। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিমান বাহিনী ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল এরিলিয়া এয়ারফিল্ড বগুড়ায় অনুষ্ঠিত 65তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স সম্পূর্ণকারী 16 জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এই প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর 16 জন ও বাংলাদেশ নৌবাহিনীর 1 জন কর্মকর্তা ফ্লাইং ইনস্ট্রাক্টর কোর্সের সনদপত্র গ্রহণ করেন। 65তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের স্কোয়াড্রন লিডার AKM শওকতুল্লাহ চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে সম্মানজনক মফিজ ট্রফি অর্জন করেন। এ সময় বিমান বাহিনী প্রধান বলেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উড্ডয়ন প্রশিক্ষণের মতো একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হলো, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে। কুমিল্লার চান্দিনায় টিউবওয়েলের পানিতে মাত্রাতিরিক্ত আয়রনের কারণে দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। উপজেলার আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছ গ্রামে সমস্যা ধারণ করেছে প্রকট আকার। বিনামূল্যে সরকারি কোটি টাকার টিউবওয়েল এখন জলে। পানিতে অতিরিক্ত আয়রন জেনেও দৈনন্দিন কাজে ব্যবহার ও পানি পান করছেন স্থানীয়রা, যার ফলে দেখা দিয়েছে নানান চর্মরোগ। প্রতিনিধি শাহজালাল সরকার সাজুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কুমিল্লার চান্দিনা উপজেলার টিউবওয়েলের পানিতে মাত্রা অতিরিক্ত আয়রন থাকার কারণে বিশেষ প্রকল্প গ্রহণ করেছিল চান্দিনা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তারপরেও মেটেনি কোনো সমস্যা। বাধ্য হয়ে অতিরিক্ত খনিজ আয়রনের পানি পান করছেন উপজেলা আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী 216টি পরিবার। স্বাস্থ্য ঝুঁকি জেনেও দৈনন্দিন কাজে আয়রনযুক্ত পানি ব্যবহার করছেন স্থানীয়রা, যার ফলে দেখা দিচ্ছে নানা ধরনের চর্মরোগ। আমরা কিনো কাজ করতে পারতাছি না, চুলটা শুধু উঠে যাইতেছে গা। এই পানি সরকার দিছে যে আমরা কোনো কিছু কাম যদি না করতে পারি, সরকার দিলে কি কাম হইব? অ্যালার্জি সমস্যা হইতাছে, মাথা চুল উঠে যাইতাছে, কোনো রান্না বান্না করা যায় না, খাওয়া যায় না। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে সরকারিভাবে 1866টি তারা গভীর টিউবওয়েল ও তারা টিউবওয়েল 597টি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়। ভূগর্ভস্থ কত ফুট নিচে বিশুদ্ধ ও আয়রন মুক্ত পানি পাওয়া যাবে তা নির্ধারণ না করে টিউবওয়েল বসানোর কারণে সিংহভাগ পানি পান করতে পারছেন না স্থানীয়রা, যার ফলে সরকারের কোটি টাকার টিউবওয়েল পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। এই বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কোনো ধরনের কথা বলতে রাজি হয়নি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। টিউবওয়েলের বিষয়ে আপনি আমার মৌখিকভাবে জিজ্ঞেস করেন, আমি তো বলতেছি না, এরকম বলতেছি না যে আমি বলবো না, এমনি বলেন।
না 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 এটা তো ভাই কেমন হইলো না। আয়রন স্বাস্থ্যের জন্য ভালো, তবে অতিরিক্ত আয়রনযুক্ত পানি চর্মরোগ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অভিমত চিকিৎসকের। অল্প আয়রন সাধারণত বেশি ক্ষতি করে না, তবে বেশি আয়রন হলে সেক্ষেত্রে আমাদের কনস্টিপেশন হতে পারে, পেটের বিভিন্ন সমস্যা যেমন স্টমাক পেইন হতে পারে, ভমিটিং হতে পারে। তাছাড়া অনেকের ক্ষেত্রে আয়রন অ্যাবজর্পশন মানে যেটা রক্তের শোষণের সমস্যা হয়, সেই ক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কুমিল্লা ১৪ গ্রাম উপজেলার ২ নং উজিরপুর এবং ৩ নং কালিকাপুর ইউনিয়নের প্রায় ৩ কিলোমিটার গ্রামীণ সড়কের বেহাল দশায় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটিতে বিভিন্ন যানবাহন চলাচল করলেও বেহাল দশায় মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা। জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। চৌদ্দগ্রাম প্রতিনিধি জসিম চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন মিফতাক আলী। কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার ২ নং উজিরপুর এবং ৩ নং কালিকাপুর ইউনিয়নে স্থানীয় প্রায় ৩০,০০০ মানুষের বসবাস। গ্রামের নিত্যদিনের চলাচলের প্রধান সড়ক ২ নং উজিরপুর ইউনিয়নের খাসি গ্রামের মিয়াবাজার সংলগ্ন প্রায় ১ কিলোমিটার এবং ৩ নং কালিকাপুর ইউনিয়নের মিশানি রাস্তার মাথা হতে চুপুয়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার মোড় এবং ৩ নং কালিকাপুর ইউনিয়নের মিশানি রাস্তার মাথা হইতে চুপুয়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সহ সর্বমোট ৩ কিলোমিটার গ্রামীণ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোয়াচ্ছে এলাকাবাসী। এই রাস্তা দিয়ে একদম চলার মতন না, খুবই খারাপ অবস্থা, খুবই বেহাল অবস্থা। রাস্তার ডাইনে বাঁয়ে গাড়ি মশরায়, যাত্রীদের অনেক অসুবিধা হয়। রাস্তার ভিতরে এমন সমস্যা, অনেক গর্ত হয়ে গেছে। আমাদের গাড়ির ফাঁস ভাঙিতে গিয়া কোনো ড্রাইভাররা রাদিও না কোনো রোগীকে নেওয়ার জন্য। একে গর্ত দেখা যাচ্ছে যে হাঁটু সমান। জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালে পৌঁছানো সহ অটোরিকশা, সিএনজি, ট্রাক্টর, অ্যাম্বুলেন্সের মতো স্বল্পভারী বিভিন্ন যানবাহন চলাচল করলেও সড়কের বেহাল দশায় মারাত্মক ঝুঁকির কবলে যাত্রীরা। এখানে অটো, রিক্সা, সিএনজি, ওষুধ কোম্পানির গাড়িগুলো দ্রুত রোগী নিয়ে যাওয়ার জন্য সিএনজি, অ্যাম্বুলেন্স কোনো কিছুই ঠিকমতো চলতে পারে না। উপজেলা প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যেহেতু এখন বিভিন্ন রাস্তাঘাট মেরামত করছেন এবং বিভিন্ন রাস্তাঘাট দেখছেন, আপনারা এই রাস্তাটা যদি আপনাদের সদয় দেন, এই এলাকার মানুষের অনেক উপকার হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে একে একে রাস্তাগুলোর উন্নয়ন কাজ চলমান। কোন কাজটা এখনই প্রয়োজন এবং কোনটা সবচেয়ে বেশি জনগুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রয়োজন, সেই ক্যাটাগরি অনুযায়ী সেটা একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করার জন্য সেই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমরা পরবর্তীতে সেই কাজগুলো এক এক করে আমরা উন্নয়ন করব। দ্রুত রাস্তাটি মেরামত হলে গ্রামের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং হাজার হাজার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে বলে প্রত্যাশা এলাকাবাসীর। মিফতাক আলী, মাই টিভি। এবার আমাদের কৃষি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী দেশীয় ফলের মেলা শুরু হয়েছে। উপজেলা চত্বরে দুপুরে মেলার উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহাজউদ্দিন সহ বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলার বিভিন্ন কৃষকরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা। সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সে সময় পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলায় 5টি স্টল প্রদর্শন করা হয়েছে। প্রায় অর্ধশত প্রকার দেশীয় ফল ও আবাদের উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে মেলায়। আগামী 21 জুন শেষ হবে মেলা। নগর বদলগাছিতে রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা মহানগর ভিত্তিক বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে বদলগাছি উপজেলা অডিটোরিয়ামে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পর্যালোচনা সভা অনুষ্ঠানে জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল সহ অনেকে।
জিয়া রহমান খুন করে ক্ষমতা আসেন নাই, জিয়া রহমান কাউকে মেরেও ক্ষমতা আসেন নাই। দেশের প্রয়োজনে দেশের মানুষ এবং সিপাহীরা এবং সেই সময় সেনাবাহিনী সবাই মিলে জিয়া রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন। কাজে যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, যেখানে শেখ মুজিব ব্যর্থ হয়েছে, সেখানে জিয়া রহমানের উত্থান করেছে। সারা দেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের 53তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শুরুতে উপজেলার বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব হাবিব রফিক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আজ থেকে শুরু করলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা 19 জুন বৃহস্পতিবার গাজীপুরের কাপাসিয়া সদরের মডিউল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সভার উদ্বোধন করেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফসুরুল্লাহ আব্বাস। সভার সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। বিগত স্বৈরাচার সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয়ে চলা কমিশন বাণিজ্য দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের বিক্রমপুর আদর্শ বিদ্যালয় কলেজের আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আমাদের সন্তানেরা পড়াশোনা শেষ করে ডিগ্রি নেওয়ার জন্য বিভাগে চলে কেন সেই জন্য আমাদের সেই মন মানসিকতা গড়ে তুলতে হবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ভালো করতে হবে। সেটাই তখনই হবে আমাদের জাতি হিসাবে আমরা গর্ববোধ প্রাউড ফিল করব। মানিকগঞ্জে আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন এবং জেলা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, জেলা কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের উপপরিদর্শক মোজাম্মেল হোসেন সহ জেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে চলনবিলের পরিবেশগত ঝুঁকিসমূহ এবং করণীয় পর্যালোচনা বিষয়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা পরিবর্তনের আয়োজনে তাড়াশ পাবলিক লাইব্রেরি হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় আলহাজ আমিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আল মামুন। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সমবায় ভিত্তিক উন্নয়নের লক্ষ্যে এক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা সমবায় অফিসার উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার সিরাজুল ইসলাম। প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশিক্ষণে প্রধান আলোচক ছিলেন ভূমি সরকারি কমিশনার নুরুল আমিন। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সমবায় ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করে তুলবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নেত্রকোনায় সরকারি কর্মকর্তা এবং স্টেক হোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল সহ যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ সভার নামে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল গোয়ালন্দ বাজার রেল স্টেশন সংলগ্ন বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নিজামুদ্দিন শেখ ও সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ সহ অন্যান্যরা। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যের কথা চিন্তা করে ঝিনাইদহের শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত শৈলকুপায় সিএসএস এর কার্যালয়ে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে দিনব্যাপী শৈলকুপায় পৌরসভা এলাকার প্রায় 200 মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার গোলাম রহমান। এছাড়াও তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা রানী দাস, বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বরগুনায় বেতাগী উপজেলা দিবস উদযাপন উপলক্ষে কৈশোর কর্মসূচি, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আওতায় কিশোর কিশোরীদের অংশগ্রহণে কৈশোর মেলার উদ্বোধন ও কিশোরীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে। সকালে কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় মেলার উদ্বোধন ও চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী। কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা পর্যায়ে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল সভা কক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী থানা অফিসার ইনচার্জ সুলাইমান শেখ, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদ সিদ্দিকী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জেলুর রহমান, কুমারখালী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা ফল মেলা 2025 উপলক্ষে 3 দিন ব্যাপী ফল প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ আক্তার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোস্তফা ইমরান হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক অফিসার মুন্সি তোফায়েল হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম, অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ইমরান ভুইয়া সহ আরও অনেকে। টাঙ্গাইলের ঘাটালে দেওপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি 2025 অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল বাসেত করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল সহ অনেকে। শিশুশ্রম বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএচএম শফিকুজ্জামান। ঝাউচর বালুর মাঠে আয়োজিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সচেতনতামূলক আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসডিওর নির্বাহী পরিচালক ডক্টর এএচএম শফিকুজ্জামান। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির সাবেক মন্ত্রী পরিষদ সচিব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম. আব্দুল হালিমের নির্দেশনায় জামালপুরের ইসলামপুরে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সকালে ইসলামপুর অডিটোরিয়াম থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রুহুল আজম লুলু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সরকার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, শিশুশ্রম প্রতিরোধে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি গড়ে তুলতে হবে সামাজিক জাগরণ। অভিভাবকদের সচেতন হতে হবে, তাদের বুঝতে হবে সন্তান শ্রেষ্ঠ সম্পদ, আর শ্রেষ্ঠ বিনিয়োগ হচ্ছে শিক্ষা। বৃহস্পতিবার বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। জেলা প্রশাসন ও ফেনী কলকারখানা প্রতিষ্ঠান পরিষদ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করেন। সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহিদ, অতিরিক্ত জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রেজাউল হক সহ আরো অনেকে। 400, 500, 800 বা 1000 টাকা দিতে হবে, কিন্তু পরিবারের কর্তা ব্যক্তি মনে করছেন আমি যদি আমার ছেলে থেকে কাজে লাগাই তাহলে তো এই টাকাটা দিতে হচ্ছে না। এতে একটা তাৎক্ষণিক লাভ হয়তো হয়, কিন্তু সার্বিকভাবে পরিবার বা ছেলেদের ভবিষ্যৎ কিন্তু বিপন্ন করা হয়। তাহলে আমি মনে করি আইন প্রয়োগের পাশাপাশি খুব ব্যাপক সামাজিক জাগরণের প্রয়োজন রয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর শহরের নওপাড়া গ্রামের এক আইনজীবীর দীর্ঘদিন যাবৎ ভোগ দখলকৃত ক্রয় করা একটি জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। সে সাথে ওই আইনজীবীকে হয়রানি ও তার সুনাম নষ্ট করার জন্য নানা অপপ্রচার, নাম সর্বস্ব মিডিয়ায় সংবাদ প্রকাশ করা, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে কুচক্রী মহলটি। এক্ষেত্রে অ্যাডভোকেট নিতাই চন্দ্র দে এর অপতৎপরতার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেন। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও আইনগত শাস্তি দাবি করি। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও আইনগত শাস্তি দাবি করি।